তো আজকের প্রতিপাদ্য বিষয় প্রযুক্তিতে বাংলা চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষার হিসেব। এবং এই 20শে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে সবার আগে এই বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করতে চাইছি। এবং সেই সঙ্গে আবারও একটা কথা না বললেই নয়, যে গত একটা বছরে কিন্তু আমাদের খুব দুঃসময়ের বছর গেছে এবং প্রতিটি সকাল গেছে কোনো না কোনো শোক সংবাদে। এমন সোশ্যাল মিডিয়ায় ঢুকতে একটু ভয় লাগতো, যে ঢুকতে না জানি কার বিরুদ্ধে সংবাদ পাই। এবং এখনো আমরা সেই ধারা থেকে বেরিয়ে আসতে পারিনি। আজকেও খুব কতগুলো প্রিয় মানুষের মৃত্যু সংবাদ শুনে আমরা সবাই ব্যথিত। তাদের সবার মঙ্গল কামনা করে আমি শুরু করি। আমরা যদি 52তে ফিরে যাই, তাহলে সেই সময় আমাদের চাওয়া ছিল সর্বস্তরে মাতৃভাষার প্রচলন, এবং সেই চাওয়াকে উপযোগ্য করেই আমাদের পথ চলা, আমাদের স্বাধীনতা। এবং তার 70 বছর পরে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এবং সেই সঙ্গে আমাদের নতুন চাওয়া যোগ হয়েছে প্রযুক্তিতে বাংলা ভাষা। কারণ এই প্রযুক্তি নির্ভর সমাজে আমাদের বাংলা ভাষার যদি পূর্ণাঙ্গ ব্যবহার আমরা করতে পারি, তবেই বোধ হয় একদিকে আমাদের শহীদদের প্রতি সম্মান যেমন জানানো হবে, সেই সঙ্গে আমাদের মনের ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম মাতৃভাষা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজে আমরা যদি মাতৃভাষায় আমাদের কাজ সম্পাদন করতে পারি, তাতে যে সাফল্য আসবে বিদেশি ভাষায় সেটা কোনোভাবেই বোধহয় সম্ভব নয়। তো আমরা একটু প্রযুক্তির দিকে যাই। এবং প্রযুক্তির কথা যদি বলি, বাংলা ভাষায় প্রথম প্রযুক্তির ইতিহাস দিয়ে শুরু করি, তাহলে প্রথম বাংলা ভাষায় ছাপা শুরু হয় 1777 সালের পরে, যখন সেই বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশিত হয়েছিল। এবং সেই সূত্র ধরে বাংলা ভাষার ছাপাখানা শুরু। তারপর ছাপা শিল্পের অনেক অগ্রগতি হয়েছে, পরিবর্তন হয়েছে। তারপর এসেছে টাইপরাইটার। বাংলায় প্রথম টাইপরাইটারের প্রচলন চেষ্টা করা হয় 1940 সালে, কিন্তু সেটা খুব জনপ্রিয়তা পায়নি এবং সাফল্য লাভ করেনি। কিন্তু বাংলা টাইপরাইটিং এর জগতে যেটা অত্যন্ত জনপ্রিয় এবং শতভাগ স্থান দখল করেছিল, সেটা হচ্ছে মুনির অপটিমা কিবোর্ড, যেটার কিবোর্ড লেআউট ডিজাইন করেছিলেন শহীদ মুনির চৌধুরী। এবং যা এই আজকের কম্পিউটার বেস টাইপিং এ প্রবেশের আগ পর্যন্ত আমাদের একমাত্র অবলম্বন ছিল বলা চলে। তবে সেই সঙ্গে পরবর্তীতে 80-র দশকে ইলেকট্রনিক টাইপরাইটার চালু হয় ক্যানন দেশ বাংলা, যেটা সেই সময় ব্যবহার হয়েছিল। কিন্তু কম্পিউটারের যে বিশাল সুবিধা, অসীম ক্ষমতা, তার কাছে সেটাও আসলে এখন বাজার থেকে হারিয়ে গেছে। কাজে প্রযুক্তিতে বাংলা ভাষার কথা যদি বলি, তাহলে আসলে মূলত আমাদের এখন বলতে হবে কম্পিউটারে বাংলা। সেটা আমরা কবে শুরু করলাম, কিভাবে শুরু করলাম, সেই আলোচনা থেকে আমরা আমাদের প্রত্যাশার জায়গা এবং আকাঙ্ক্ষার জায়গা বা প্রাপ্তির জায়গায় হয়তো আমরা পৌঁছবো ধীরে ধীরে। কম্পিউটারে ব্যবহার উপযোগী প্রথম বাংলা সফটওয়্যার শহীদলিপি, যেটা 1984 সালে তৈরি হয়। বাংলা একাডেমি দীর্ঘদিন সেটা ব্যবহার করেছে, কিন্তু সেটা সবার মাঝে ঠিক সেই সর্বগ্রহণযোগ্য হয়ে ওঠার সুযোগ তার হয়ে ওঠেনি। সে সময় আরো কিছু সফটওয়্যার ছিল, অনির্বাণ ছিল, আবহ ছিল। এমএস ডস ভিত্তিক একটা পূর্ণাঙ্গ বাংলা ওয়ার্ড প্রসেসর তৈরি হয় 1990 সালে, বর্ণ, যেটা ডস কম্পিউটার ব্যবহারকারীদের ভিতর বেশ জনপ্রিয় ছিল সে সময়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ডজ অপারেটিং সিস্টেম থেকেও যেমন বেরিয়ে এসেছে, বর্ণর পরবর্তী কোনো সংস্করণ আর আসেনি এবং বর্ণ সেখানে বোধহয় থেমে গেছে। এর প্যারালালি কম্পিউটার ভিত্তিক বাংলা কম্পোজ এবং ছাপার সূচনা হয় 1988 সালে, এবং সেটা হয় ম্যাকিন্টশ কম্পিউটারের জন্য তৈরি বিজয় কিবোর্ড ফন্ট, কিবোর্ড লেআউট এবং ফন্ট প্যাকেজের কল্যাণে। এবং এবং যে বিজয়ের সঙ্গে জড়িত হয়ে আছে আমাদের আজকের অতিথি জব্বার ভাইয়ের নাম। এবং পরবর্তীতে উইন্ডোজ 3.1 জন্য যখন বিজয় সফটওয়্যার আসে, তখন সত্যিকার অর্থে এই কম্পিউটার ভিত্তিক বাংলা কম্পোজ এবং ছাপার ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটে। এবং এই বিজয় বেসড সফটওয়্যারগুলোই আমাদের কম্পোজ এবং ছাপার ক্ষেত্রে প্রায় শতভাগ মার্কেট দখল করে। এবং তার উপর নির্ভর করেই আসলে আমাদের এই যদি বলি গত 20 বছরের বাংলা কম্পোজ, প্রকাশনা, শিল্প সবকিছু নির্ভর করে আছে। পরবর্তীতে আরো কিছু সফটওয়্যার বাজারে এসেছে, কিন্তু এখনো বিজয়ের কোনো বিকল্প বা বিজয়ের কাছাকাছি কোনো সফটওয়্যার আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। কাজেই প্রযুক্তিতে বাংলা ভাষার অবদানের কথা বললে আমাদের বিজয়ের কথা বলতেই হবে। এবং বিজয়ের সঙ্গে সঙ্গে আমাদের মোস্তফা জব্বার ভাইকে আবারও ধন্যবাদ জানাতে হয় সবার পক্ষ থেকে, যে এই অসামান্য অসাধারণ উদ্যোগ গ্রহণের জন্য। এবং এই
ডেভেলপমেন্টের পেছনে যে কি শ্রম, কি ত্যাগ, কি তিতিক্ষা, এগুলো নিশ্চয়ই জবাবে বলবেন এবং আরো অনেকে বলবেন। আমরা এর পরবর্তী ডেভেলপমেন্টের কথা যদি আসি, যে এর আগে যে সফটওয়্যারগুলোর কথা আমরা বললাম সেগুলো ছিল হচ্ছে আস্কি কোড ভিত্তিক, এবং সেটা ছিল ফন্ট নির্ভর। অর্থাৎ আমরা যে ফন্ট ব্যবহার করে টাইপ করতাম সেই ফন্ট ব্যবহার করে আমাদেরকে অন্য কোনো ফন্ট পরিবর্তন করলেই এই লেখাগুলো কিন্তু ভেঙে যেত, সে পাঠযোগ্য থাকতো না, যে কারণে টাইপ করা প্রিন্ট করার জন্য এটা যথেষ্ট ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু একটা ফাইল পারস্পরিক যখন শেয়ারিং করতে যাই তখন ওই পার্টিকুলার ফন্ট যদি না থাকে তাহলে কিন্তু ব্যবহার অনুপযোগী হয়ে যেত। এবং এই এই ফন্টে অন্য যে কতগুলো সুবিধা, আমরা কম্পিউটারের যে সুবিধাগুলো ব্যবহার করে ফেলি কম্পিউটার পাওয়ার ব্যবহারের জন্য, আমরা যদি সাজাতে চাই, সর্টিং করতে চাই, বা কোনো কিছু খুঁজতে চাই, সার্চ করতে চাই, তার জন্য এই বিভিন্ন ফন্ট বিভিন্নভাবে তৈরি হওয়ার কারণে সেই সুযোগটা সেভাবে ছিল না, যার ফলে কম্পিউটার ভিত্তিক যে অন্য যে সুবিধাগুলো সেগুলো আমরা ঠিক ব্যবহার করতে পারতাম না। এবং শুধু বাংলা না, রোমান হরফ ব্যবহার করে না এমন প্রায় প্রতিটি ভাষাই এই সমস্যার মুখোমুখি হয়েছে। এবং 2000 সালের শুরুর দিকে এই ইউনিকোডের আবির্ভাব ছিল তাই এক মুক্তির সুবাতাস। এবং এই শুধু বাংলা নয়, যেটা বলছি বিশ্বের প্রায় প্রতিটি ভাষায় এই কম্পিউটারের যে অমিত ক্ষমতা তা ব্যবহারের সুযোগ পেয়েছে ইউনিকোডের মাধ্যমে। এবং এই ইউনিকোডের ভেতরে আমরা যখন এই বাংলা ক্যারেক্টার সেট সহ প্রতিটি ভাষার ক্যারেক্টার সেটগুলো ঢুকতে গেল, তখন আসলে আমরা প্রায় ইংরেজি ভাষার মতো সব ধরনের ম্যানিপুলেশন, সব ধরনের কাজগুলো আমরা এই কম্পিউটার দিয়ে করা শুরু করতে পারলাম। তবে এক্ষেত্রে আবার বলা উচিত যে এই ইউনিকোড এখন যে জায়গায় আছে শুরুতে সেই জায়গায় ছিল না। তার জন্যে আমাদেরকে, আমাদের সরকারকে এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে বহুবার কথা বলতে হয়েছে, আমাদের দাবিগুলোকে তুলে ধরে হয়েছে, আমাদের বাংলা যেমন তেমন বাংলার প্রতিষ্ঠার জন্য কথা বলতে হয়েছে। এবং আজকে তার একটা সুফল আমরা ভোগ করছি, একটি পূর্ণাঙ্গ বাংলা ইউনিকোড। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে যে অপারেটিং সিস্টেমগুলো, সেটা উইন্ডোজ বলি, ম্যাক ওএস বলি, লিনাক্স বলি, কিংবা মোবাইল ভিত্তিক অ্যান্ড্রয়েড বলি বা আইওএস বলি, তারা সবাই তাদের অপারেটিং সিস্টেমে বাংলাকে সংযুক্ত করেছে। যার ফলে এখন শুধু বাংলা ভাষায় টাইপিং বা প্রিন্টিং না, আমরা বাংলা ভাষায় কম্পিউটার বা মোবাইল ফোন পরিচালনা করতে সক্ষম হয়েছি এখন। এবং এর ফলে যেটা হয়েছে যে বাংলা ভাষায় এখন চাইলে ডাটাবেস তৈরি করতে পারি। সেই ডাটাবেজে থেকে সার্চিং, সর্টিং থেকে শুরু করে যে কোনো বিষয় আসলে আমরা এখন বাংলা ভাষায় করার সক্ষমতা অর্জন করেছি। তার মূলে ছিল ইউনিকোড। এরপরে যে জায়গায় যেতে পারি যে এর প্যারালালি এই গত 2 দশকের যে উন্নয়ন, তার একটা বড় জায়গা হচ্ছে ইন্টারনেট। এবং সেই ইন্টারনেটে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে কি সমস্যাগুলো ছিল বা কিভাবে আমরা আজকের জায়গায় পৌঁছলাম। প্রথম দিকে এই আজকে ভিত্তিক ফন্টের সাহায্যে কিন্তু ইন্টারনেটের বাংলা ভাষা শুরু হয়, এবং মূলত বাংলা পত্রিকাগুলোর মাধ্যমে। এবং তখন কিন্তু কোনো পত্রিকা পড়লে আমাদেরকে ওই ওই পত্রিকার জন্য নির্দিষ্ট ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে পড়তে হতো, কারণ বিভিন্ন পত্রিকা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতো এবং সেগুলো আসলে একটা আরেকটার সঙ্গে কম্পেটেবল ছিল না। কিন্তু ইউনিকোড আসার পরে যখন ইউনিকোড ভিত্তিক ফন্টগুলো একটা পূর্ণাঙ্গতা পেল, এবং তখন যেটা হলো যে আমরা এবং অপারেটিং সিস্টেম বলি, ব্রাউজার বলি, এই প্রত্যেকটা সফটওয়্যারে যখন এই ইউনিকোডকে সাপোর্ট দেওয়া শুরু করলো, তখন আমাদের আসলে ইন্টারনেটে বাংলা ব্যবহারে আর কোনো বাধা থাকলো না। এবং পত্রিকাগুলো যেমন বাংলায় ইউনিকোডে চলে আসলো, এবং সেখান থেকে যে কোনো জায়গা থেকে একটা বাংলা টেক্সট কপি করে অন্য কোনো যে কোনো সফটওয়্যারে সেটা ব্যবহার করার যে সুযোগ আগে ছিল, যে আমরা একটা বাংলা কিবোর্ড ইন্টারফেসের ভেতরে বাংলা টাইপ করতে পারতাম, কিন্তু আমরা যে কোনো সফটওয়্যার এখন আমরা বাংলা ব্যবহার করতে পারি, এমনকি টেক্সট কনসোলেও আমরা চাইলে প্রায় বাংলা ব্যবহার করতে পারি। এই সুযোগটা আমাদেরকে দিয়েছে ইউনিকোড। এবং সেই সঙ্গে সঙ্গে পত্রিকার সঙ্গে সঙ্গে বাংলা ব্লগ সাইটগুলো জনপ্রিয় হয়ে ওঠে। একটা চ্যালেঞ্জের জায়গা ছিল বাংলায় টাইপ করার একটা ইন্টারফেস, যে কোনো কম্পিউটারের যে কোনো জায়গায় অভ্রর মতো একটা ফনেটিক কিবোর্ড ইন্টারফেস আসায় যে কখনো বাংলা টাইপ শেখেনি তার পক্ষেও বাংলা লেখা অনেকটা সহজ হয়ে যায়। তার সঙ্গে যদি বলি মোবাইল ফোন বা অন্য ডিভাইসের জন্য রিদমিক কিবোর্ড এবং আরো অনেকগুলো বাংলা কিবোর্ড ইন্টারফেস এসছে, যেগুলো মোবাইল ফোনেও বাংলা লেখাকে আসলে দিয়েছে অত্যন্ত সহজ করে। যে কারণে একসময় আমরা যখন দেখতাম সামাজিক যোগাযোগ মাধ্যম বা চ্যাট বক্সগুলোতে আমরা রোমান হরফে বাংলা লিখতাম, সেই প্রবণতা থেকে কিন্তু আমরা ক্রমান্বয়ে বেরিয়ে আসছি। এখন
কোনো ব্লগ সাইটের দিকে তাকালে, কোনো সোশ্যাল মিডিয়া সাইটে তাকালে আমরা দেখতে পাই যে বাংলা হরফে বাংলা লেখা, এবং এটা আমরা অর্জন করতে পেরেছি এই এই প্রযুক্তিগত উৎকর্ষতার এই সুযোগ নিয়ে। বাংলা ভাষার আর একটা বড় উন্নতির কথা যদি আমি বলি, সেটা হচ্ছে একটা অর্জনের কথা যদি বলি আমরা, সেটা হচ্ছে ডট বাংলা বা বাংলা আইডিয়াল, এবং যেটা 2016 সালে ব্যবহারের উপযোগী হয়েছে, এবং তখন থেকে আমরা আসলে ইন্টারনেটের ডোমেন নেম বাংলায় রেজিস্ট্রেশন করতে পারি, এবং ডোমেন নামটা আমরা বাংলায় টাইপ করার সক্ষমতা অর্জন করেছি। এটা হয়তো বাণিজ্যিকভাবে এখনো খুব বড় অবদান নেই, কিন্তু আমাদের ভালোবাসার জায়গা থেকে, আমাদের আবেগের জায়গা থেকে এটা ভীষণ ভীষণ গুরুত্ব রাখি। এবং এটার জন্য এইটার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় আইকন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের কথা বলতে হয়েছে। মাননীয় মন্ত্রী তার সঙ্গে খুব ভীষণভাবে সংশ্লিষ্ট ছিলেন, এবং এটা টেকনিক্যালি এটা চালু করার জন্য যে জায়গাটা, সে জায়গায় আমি ব্যক্তিগতভাবে কাজ করার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে গর্বিত মনে করি যে এই ডট আইডিয়াল ডোমেন সার্ভারটা কনফিগার করার সময় আমি একসঙ্গে বসে করেছিলাম, এবং কিছু টেকনিক্যাল জটিলতা ছিল যেটার জন্য আয়ানের সঙ্গে কথা বলে যেটা সমাধান করতে আমরা পেরেছিলাম। তো এখন আমরা বাংলা ভাষার ডোমেন নেম দেখছি, এটাও ইন্টারনেটে বাংলার ক্ষেত্রে একটা বড় অর্জন হিসেবে আমি দেখি। টাইপিং করা ছাড়া বা লেখালেখি ছাড়া আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে বাংলা ওসিআর, বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অর্থাৎ আমরা কোনো ছাপানো পুরনো কোনো ডকুমেন্ট যদি আমরা একটা ছবি তুলে সেখান থেকে যদি আবার আমরা টেক্সটে কনভার্ট করতে পারি, তাহলে সেইটাকে আমরা তথ্য হিসেবে আমরা আরো নতুনভাবে বা অনেক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমরা ব্যবহার করতে পারি। এই ওসিআর ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে বেশ কিছু কাজ হয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ আর বেশ কিছু প্রতিষ্ঠান এটা গবেষণা করেছে। তো এখনো ঠিক পূর্ণাঙ্গ রূপ পেয়েছে বলে বলা যায় না, এটা আরো ডেভেলপমেন্টের জায়গা আছে। এবং দেখা যায় যে অধিকাংশ ভালো ওসিআর যেগুলো পাওয়া যায় তা ছাপা পৃষ্ঠ হলে 80% বা অনেক ক্ষেত্রে 90% নির্ভুলভাবে পড়তে পারে, কিন্তু হাতের লেখার ক্ষেত্রে তা এখনো ঠিক গ্রহণযোগ্য মাত্রায় আসলে পৌঁছায়নি। কাজে এই জায়গায় আসলে একটা অপ্রাপ্তির জায়গা আমাদের রয়েছে, যেখানে আসলে আমাদের আরো উন্নয়নের একটা জায়গা আছে, আমাদের যেটা করতে হবে খুব দ্রুত। আর একটা জিনিসের প্রয়োজনীয়তা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে বাংলার ডিজিটাল অভিধান। আমরা বাংলা অভিধানের সংখ্যা যদিও বাংলায় খুব বেশি নয়, তারপরও একটা খুব অনুসরণযোগ্য গ্রহণযোগ্য বাংলা অভিধান, যেখান থেকে আসলে আমরা যে কোনো বাংলা শব্দের বাংলা অর্থ হোক, সেটা ইংরেজি অর্থ হোক, আমরা খুঁজে পাবো। তেমন জায়গাটা এখনো পূর্ণাঙ্গ রূপে তৈরি হয়নি, তবে অনেকগুলো প্রচেষ্টা আছে। আমরা বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে আরবি অভিধান, ইন্টারনেট ভিত্তিক কিছু সফটওয়্যার আমরা দেখতে পাই, সেখানে আবার বাংলা গালাগালের অভিধান পর্যন্ত ইদানিং খুঁজে পাচ্ছি। তো কাজ চলছে এই জায়গাটা বোধহয় আরেকটু, সেক্ষেত্রে বাংলা একাডেমি বা অন্যরা যদি একটু ব্যাপারটাকে আরেকটু গুরুত্ব দেখেন, তাহলে বোধহয় আমাদের সবার জন্য সুবিধা হবে। কারণ এই বিশ্বায়নের যুগে যেমন প্রচুর বিদেশি ভাষার শব্দ আমাদের ভাষায় ঢুকবে, সেই সঙ্গে এর ধীরে যেন আমাদের বাংলা সুন্দর বর্ণমালা এবং সুন্দর শব্দগুলো হারিয়ে না যায়, সেটাও আমাদের একটা বোধহয় আমাদের একটা দায়িত্ব, যে আমরা যাতে সেটা করতে পারি। আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমি আলোচনায় আনতে চাই, সেটা হচ্ছে বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বাংলা এনএলপি। যদি সহজ করে বলার চেষ্টা করি, এনএলপি হচ্ছে কম্পিউটারের সঙ্গে মানুষের যোগাযোগ, সেটা লেখার মাধ্যমে হোক বা কথার মাধ্যমে হোক। আজকে আমরা কম্পিউটারে সিরি কিংবা অ্যালেক্সার কথা জানি, মোবাইল ফোনে ওকে গুগল অনেকেই আমরা ব্যবহার করছি, এটাও কিন্তু এনএলপি নির্ভরই একটা প্রযুক্তি। কিন্তু বাংলা ভাষায় এখনো বাণিজ্যিকভাবে আমরা এমন করে এনএলপি সফটওয়্যার এখন আমরা দেখছি না, এখনো দৃশ্যমান নয়। আমরা জানি যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা অনেকদিন গবেষণা করেছেন, আরো অনেকগুলো কাজ হচ্ছে, ভারতের কতগুলো বিশ্ববিদ্যালয়ে দেখেছি এনএলপি বিষয়ক অনেকগুলো কাজ হচ্ছে। তো কিন্তু এখনো সেটার ব্যবহারিক প্রয়োগ আমরা এখনো তেমনভাবে দেখছি না। আমরা দেখছি এনএলপি ভিত্তিক চ্যাটবট জনপ্রিয় হয়েছে, আমাদের প্রত্যেকটি ই কমার্স সাইট চ্যাটবট ইউজ করে, কল সেন্টারগুলোতে এনএলপি ভিত্তিক এজেন্ট নিয়োগ করা হয়েছে, যারা কল সেন্টারের অনেকগুলো কাজই মানুষের সাহায্য ছাড়াই করে ফেলে। কিন্তু এই জায়গাতে বাংলা ভাষার ব্যবহারটা আমরা এখনো আসলে পৌঁছতে পারিনি, এই একটা জায়গা। তবে যেভাবে গবেষণা এগুচ্ছে, তাতে হয়তো অচিরেই এই জায়গাটাতেও আমরা হয়তো একটা পূর্ণাঙ্গতা পাবো।
ইন্টারনেটে বাংলা সাহিত্য যদি বলি যে রবীন্দ্রনাথ, নজরুল কিংবা সুকুমার রায়ের কথা বলি, যে কোনো সাহিত্যের ক্ষেত্রেই আমরা কিন্তু এখন দেখছি যে ইন্টারনেটে তার একটা বাংলা ভার্সন চলে আসছে, এবং পুরনো যে ক্লাসিক যে বাংলা সাহিত্য তার একটা বড় অংশ দেখছি অনেকে নিজেদের উদ্যোগেই এই কাজগুলো করেছেন, এবং বাংলাতে কিন্তু এখন যে এই পুরনো গল্পগুলো কিন্তু এখন ইন্টারনেটে আসলে অ্যাভেলেবল। কিন্তু একটা জায়গায় আহ, ত্রুটি রয়েছে, সেটা কিছু অংশ হয়তো পিডিএফ স্ক্যান আকারে রয়েছে, কিছু অংশ আনসি ফন্টে আছে, কিছু অংশ হয়তো ইউনিকোড বেস ফন্টেই আছে, কিন্তু ঠিক সুখপাঠ্য নয়। তবে আসার কথা যে আমরা দেখছি যে কিছু প্রতিষ্ঠান ইবুক করার উদ্যোগ নিয়েছেন, পুরনো ক্লাসিক বইগুলোকে ইবুক আকারে নিয়ে আসছেন, এবং সেটা যদি চলে আসে তাহলে আমরা যেখানেই থাকি না কেন বাংলা বই পড়া নিয়ে হয়তো ঠিক ঠিক একটা বই হাতে করে পড়ার যে আনন্দ সেটা হয়তো পাওয়া যাবে না, কিন্তু আমাদের চাহিদাটা মেটানো যাবে ইবুকের মাধ্যমে। যে কোনো সময় আমরা যে কোনো বই হয়তো পড়ে উঠতে পারবো। এবং আমি তো আশা করি হয়তো এবারের বইমেলা, যেটা পিছিয়ে গেছে কিছুদিন, হয়তো যেদিন কোনো একটা বই প্রকাশিত হবে পাশ্চাত্যের কোনো এক শহরে বসে সেই বই হয়তো ইবুক আকারে একজন বাংলা ভাষাভাষী হয়তো কিনতে পারবেন। এবার যদি না হয় আগেরবার যে নিশ্চিত হবে এটা আমি নিশ্চিত করেই বলতে পারি। কাজে এই উন্নয়নের জায়গাটাতে আমরা আসলে পৌঁছেছি। যে কথা বলছিলাম যে এখন কোনো গানের কথা যদি ভুলে যাই কিংবা কবিতার লাইন যদি খুঁজতে চাই, তাহলে অনেক ক্ষেত্রেই আসলে বই না খুলে ইন্টারনেটের মাধ্যমে আমরা সেটা আসলে পেয়ে যাই। তো ইন্টারনেটের কল্যাণে প্রযুক্তির ব্যবহার করে আমাদের ভাষার ব্যবহারের এই সুবিধাটা কিন্তু আমরা সৃষ্টি করতে পেরেছি। তো এই মোটা দাগে আমরা কি করতে পেরেছি, কি করেছি, কোন জায়গাটায় আসলে একটা কিছুটা অপ্রাপ্তি এবং আকাঙ্ক্ষার জায়গাগুলো এবার একটু তুলে ধরতে চাই, যে জায়গাগুলোতে কোথায় আমাদের আরো কিছু কাজ করার জায়গা আছে। যেমন বাংলা সংখ্যা তত্ত্ব, আমরা 2+3=5 বাংলা হরফে লিখে যোগ করলে এটা কিন্তু এখনো বেশ দুঃসাধ্য। কিছু কিছু সফটওয়্যার এটাকে কনভার্ট করে নিয়ে ইংরেজি করে নিয়ে যোগ করে দেয় বটে, কিন্তু সরাসরি আমরা করতে পারি না। এখানে হয়তো একটা প্রযুক্তিগত অনেক ভাষাই তারা তাদের নিজস্ব লেটার ব্যবহার করে না, তারা ইংরেজিতে চলে গেছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা নেই। কিন্তু আমরা তো আমাদের এই এই বাংলা হরফকে আমরা হারিয়ে ফেলতে চাই না। কাজে এটাকে ব্যবহার করে যদি আমরা এই কম্পিউটারে যদি এই সেটা মাইক্রোসফট এক্সেল হোক বা যে কোনো সফটওয়্যারই হোক, যদি আমরা অথবা আমার বাংলা সংখ্যা ভিত্তিক কোনো একটা ডাটাবেস থেকে যদি আমরা যে কোনো ধরনের আহ, গণনা করতে পারি, তার একটা সমাধান আমাদেরকে বোধহয় খুঁজতে হবে। এই জায়গাটাতে আমাদের এখনো একটা উন্নয়নের জায়গা বাকি রয়ে গেছে। আরেকটা জায়গায় আমাদের বোধহয় কাজ করা খুব জরুরি, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি। আমি এখানে একটা একটা ইমোজির ছবি দিয়ে দুটো কারণে। একটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি কি ভালো বাংলা শব্দ খুঁজে পাচ্ছিলাম না, অনেকক্ষণ মাথা ঘামিয়ে খুঁজে পেলাম না। আমি জানি সীমাবদ্ধতা। আর আরেকটা হচ্ছে যে আমাদের এই গত 20 বছরে বাংলা ভাষায় যত কাজ হয়েছে, অসংখ্য বই প্রকাশিত হয়েছে, একটা বড় অংশ বিজয় কিবোর্ডে, একটা অংশ অন্যান্য কিবোর্ডে। কিন্তু আজকের যে ইউনিকোডের বাংলা, এই পুরনো এই যে ডিজিটাল ডকুমেন্টগুলোকে বাংলায় কনভার্সনের একটা খুব কার্যকরী কনভার্টার দরকার। অনেক কনভার্টার আছে, অনেক ফন্টে কনভার্ট করা যায়। যেমন এই উদাহরণটা দিয়েছি, আমি এই বাংলা নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা ছিলাম যে আমি আসলে কি বলবো, আমি খুব বেশি জানি না। তো আমি কাউসার ভাইকে বললাম, কাউসার ভাই আমাকে সাহায্য করেন, আমাকে তথ্য দেন। তো উনি প্রথমে আমাকে এই বাম পাশের স্ক্রিনের ফাইলটা পাঠালেন, খুললাম, এইরকম পেলাম। আমি বললাম, এটা কি পাঠালেন ভাই, এটা তো ইউনিকোড না, আমাকে একটু ইউনিকোড কিছু পাঠান। উনি আমাকে একটা ধমক দিলেন যে আপনার কাছে বিজয় নেই নিশ্চয়ই। আমি বললাম, জি ভাই, আমি ম্যাকে এখন বিজয় ইনস্টল করিনি, ইউনিকোড আছে তো আমার চলে যাচ্ছে। সফটওয়্যার ব্যাপারে আমি একটু কঞ্জুস, মাইক্রোসফট ওয়ার্ডও ব্যবহার করি না। তো উনি তখন কনভার্ট করে পাঠালেন। পাঠানোর পরে দেখলাম এই আরেক আরেক মুশকিল, যেটা পড়া যাচ্ছে না। বিজয় বাংলার বাংলা ডট জব্বার মুস্তফা উদ্বোধন, সেটি তিনি। আমি বলি এটা কি হলো? পরবর্তীতে অবশ্যই একটা সমাধান খুঁজে পেলাম, এটা আসলে আরবির মধ্যে উল্টো দিক থেকে পড়লে পড়া যায়। ডট বাংলা বাংলার বিজয় মোস্তফা জব্বার। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী ডট বাংলা ডোমেন উদ্বোধন করলেন গত 31শে ডিসেম্বর 2016। তিনি সেটি উদ্বোধন করেন, অর্থাৎ পড়া যাচ্ছে, মানে কনভার্ট করা গেছে, কিন্তু কনভার্টারটার বোধহয় একটু ত্রুটি রয়ে গেছে। তো এই জায়গাটাতে আমি যেটা বলতে চাই যে এই পুরনো যে ডাটাগুলো আছে, এবং পরবর্তীতে কিন্তু আজকে যেখানে আছে এখান থেকে আমরা আরো এগোবো, কিন্তু প্রতিদিন যে অসংখ্য তথ্য আমরা এই ডিজিটালি কনভার্ট করছি, এগুলোকে যাতে পরবর্তীতে
আমরা ব্যবহার করতে পারি, তার জন্য এই ব্যাকওয়ার্ড কম্পিউটার জায়গাটাতে আমাদের আসলে ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। তা না হলে আমাদের অনেক তথ্য আসলে হারিয়ে যাবে। এইটা যেন না হয়, আমাদেরকে এই সবাইকে নিজ দায়িত্ব নিয়ে এই কাজটা আসলে এগিয়ে নিতে হবে। এবং এই বাংলা শিক্ষার ক্ষেত্রে এখন যে একটা বড় সমস্যা জায়গা দিচ্ছি, যে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ৩ ধারায় বিভক্ত। প্রাথমিক, এবং সেটা ইংরেজি, বাংলা এবং মাদ্রাসা। এটা প্রযুক্তির কোনো চ্যালেঞ্জ নয়। প্রযুক্তিকে ব্যবহার করে এই জায়গাটাতে আসলে উন্নয়নের বোধহয় সুযোগ এসছে। আমাদেরকে সবাইকে এই জায়গাটাতে দৃষ্টি দিতে হবে। তা নাহলে আমরা কিন্তু আমাদের যে পরবর্তী যে প্রজন্ম আমরা তৈরি করছি, ইংরেজি ভাষায় পাঠদান করানো হয়, ইংরেজি বই পড়ানো হয়। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমরা বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়তে এসে ইংরেজি বই খুলে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ি, পড়া শেষ করার পর দেখি যে আমি কি পড়েছি আমার কিছু মনে নেই। কারণ ওই ভাষা আমার মনের সঙ্গে কানেক্ট করতো না তখন একেবারে। প্রযুক্তিকে ব্যবহার করে এই জায়গাটাতে আসলে উন্নয়নের বোধহয় সুযোগ এসছে। আমাদেরকে সবাইকে এই জায়গাটাতে দৃষ্টি দিতে হবে। তা নাহলে আমরা কিন্তু আমাদের যে পরবর্তী যে প্রজন্ম আমরা তৈরি করছি, ইংরেজি ভাষায় পাঠদান করানো হয়, ইংরেজি বই পড়ানো হয়। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমরা বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা পড়তে এসে ইংরেজি বই খুলে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ি, পড়া শেষ করার পর দেখি যে আমি কি পড়েছি আমার কিছু মনে নেই। কারণ ওই ভাষা আমার মনের সঙ্গে কানেক্ট করতো না তখন একেবারেই। তো সেই মুহূর্তে খবর পেলাম যে রেজনি খালেদের ফিজিক্স বইয়ের একটা বাংলা অনুবাদ আছে বাংলা একাডেমির। পরদিন ঊর্ধ্বশ্বাসে বাংলা একাডেমির বই বিক্রয় কেন্দ্রে যে বইটা কিনে নিয়ে আসলাম, কিন্তু পড়তে যেয়ে দেখি যে সেটা পড়া ইংরেজির চেয়েও দুঃসাধ্য, এবং পরবর্তীতে আবার সেই ইংরেজিতে ফিরে যেতে হলো। কাজেই এই বাংলা ভাষায় বিজ্ঞান বলি বা আইন বলি বা যে কোনো বলি, সব বিষয়ে বইগুলোকে আসলে বাংলায় হলো। কাজেই এই বাংলা ভাষায় বিজ্ঞান বলি বা আইন বলি বা যে কোনো বলি, সব বিষয়ে বইগুলোকে আসলে বাংলায় ভালো অনুবাদের একটা প্রয়োজনীয়তা রয়েছে। যে জায়গাটা যদি আমরা না করতে পারি, তাহলে আসলে আমরা শিক্ষাদানের মাধ্যমে ইংরেজি থাকবে। আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব মাতৃভাষায় প্রতিটা স্তরে শিক্ষাদান করে, সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক, সেটা প্রাথমিক শিক্ষাই হোক। আমাদের দেশে এটা যে করতে পারছি না, তার পিছনে একটা মূল কারণ হচ্ছে আমাদের যে বই পুস্তকগুলো, সেগুলোকে আমরা আসলে বাংলা ভাষায় লেখে নেই, বাংলা ভাষায় অনুবাদ করতে পারিনি, বিশেষত উচ্চশিক্ষার ক্ষেত্রে। আমার মনে আছে যে পদার্থবিদ্যার ছাত্র থাকাকালীন প্রফেসর হারুনুর রশিদ ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজমের একটা বাংলা বই করেছিলেন। সেটা মোটামুটি সুপাঠ্য ছিল এবং সেটা আমরা পড়েছি সবাই। কিন্তু আর কোনো বই বাংলায় পড়ার আমাদের সুযোগ হয়নি সেই সময়, এবং এখনো বোধহয় বিশ্ববিদ্যালয়ের অবস্থা তাই। সেই জায়গা থেকে আমি বলছি যে আমাদের এই শিক্ষাঙ্গনে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতেই হবে। তা যদি না করতে পারি, তাহলে আমরা প্রযুক্তি বলি বা যেখানেই বলি, বাংলা ভাষা নিয়ে আমরা যতই কাজ করি, আমরা বাংলাকে সার্বজনীন করার ক্ষেত্রে আমরা আসলে হয়তো খুব বেশি এগোতে পারবো না। আর সেই সঙ্গে প্রাথমিক শিক্ষায় যে শিক্ষার মানের কথা বলছিলাম, আমার ছেলে ৩য় শ্রেণীতে পড়ে, তো ওর বই পড়তে যে আমি এই প্রিন্টিং এর যে অবস্থা দেখলাম, যে আমরা একটা ভালো ফন্ট খুঁজে পাইনি এই ছাপার জায়গায়, যেখানে আসলে আমাদের বাংলা যেভাবে লিখি আমরা সেইভাবে লেখা যায়। তো এই জায়গাটা বোধহয় আমাদের আমাদের কর্তৃপক্ষের দেখা উচিত যে ফন্ট তো নেই তা না, ফন্ট আছে, এবং বিজয়ের যে যতগুলো সুন্দর ফন্ট আছে সেগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে অসাধারণ বই ছাপানো সম্ভব। সেখানে আমার শিশুরা কেন এই ধরনের ছাপানো বাংলা বই পড়বে? মাননীয় মন্ত্রী আছেন, আমি নিশ্চয়ই আমি বিশ্বাস যে উনি এই বিষয়টা তুলবেন, যে এই বইগুলো। আর একটা জিনিস যেটা আছে, এর অনেক বইয়ের ভাষা ঠিক সুপাঠ্য নয়। আমরা আমাদের এই কোমলমতি ছেলে মেয়েদের জন্য যে বাংলা লিখবো, সেটা যেন সাবলীল হয়, সুপাঠ। কারণ আমাদের একজন গ্রামের প্রত্যন্ত মানুষের পক্ষে ইংরেজি ভাষায় রায় করে বোঝা বোধহয় সম্ভব নয়। কাজে আমাদের এই জায়গাগুলোতে আমাদেরকে আসলে এনফোর্স করতে হবে যাতে আমরা বাংলা ভাষার ব্যবহার করি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাংলা ভাষার প্রচলন কিন্তু মোটামুটি এখন একটা গ্রহণযোগ্য পর্যায়ে চলে এসছে, এবং প্রায় সব কর্মকাণ্ডই বাংলা ভাষা হয়ে থাকে সরকারি ভাষায় প্রতিষ্ঠানগুলোকে। এই জায়গায় সরকার নিশ্চিত রূপে একটা বড় ধন্যবাদ পেতে পারেন। কিন্তু এখনো বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু মূল ভাষা এখন ইংরেজি রয়ে গেছে। সেই জায়গাটাতে বোধহয় আমাদের একটু দেখার বিষয় আছে, যে আমরা কেন সেখানে বাংলা ব্যবহার করতে পারছি না, বা এটা কি আমরা বাংলা ব্যবহারে কুণ্ঠিত, না আসলে বাংলা ব্যবহারের দক্ষতা ইংরেজি ভাষায় রায় করে বোঝা বোধহয় সম্ভব নয়।
কাজে আমাদের এই জায়গাগুলোতে আমাদেরকে আসলে এনফোর্স করতে হবে যাতে আমরা বাংলা ভাষার ব্যবহার করি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাংলা ভাষার প্রচলন কিন্তু মোটামুটি এখন একটা গ্রহণযোগ্য পর্যায়ে চলে এসছে, এবং প্রায় সব কর্মকাণ্ডই বাংলা ভাষায় হয়ে থাকে সরকারি ভাষায় প্রতিষ্ঠানগুলোকে। এই জায়গায় সরকার নিশ্চিত রূপে একটা বড় ধন্যবাদ পেতে পারেন। কিন্তু এখনো বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু মূল ভাষা এখন ইংরেজি রয়ে গেছে। সেই জায়গাটাতে বোধহয় আমাদের একটু দেখার বিষয় আছে যে আমরা কেন সেখানে বাংলা ব্যবহার করতে পারছি না, বা এটা কি আমরা আমরা বাংলা ব্যবহারে কুণ্ঠিত, না আসলে বাংলা ব্যবহারের দক্ষতা আমাদের নেই, কোনটা? এই জায়গাটা বোধহয় আমাদের একটু খুঁজে দেখা দরকার এবং তার একটা সমাধান খুঁজে পাওয়া উচিত। আরেকটা জায়গা, যে জায়গাটা অনেকটা সলভ হয়ে গেছে, আমরা পর্যটককে উৎসাহিত করছি, আমরা বিশ্বায়নের যুগে বাস করছি। আমরা চাই যে আমাদের এখন প্রচুর বিদেশি মানুষ বাংলাদেশে আসেন, আমরা বিদেশে যাই, এবং আমরা বিদেশে যেয়ে কিন্তু প্রায় অধিকাংশ দেশে একা একা চলাফেরা করতে পারি, কিন্তু বাংলাদেশে এমন একটা জায়গা কোনো বিদেশির পক্ষে একা একা বাংলাদেশে কোথাও যাওয়া বোধহয় সম্ভব নয়। তবে এখন কিছু কিছু উন্নতি হয়েছে, যেমন কিছু পথ নির্দেশনা আমরা বাংলা এবং ইংরেজি দুই ভাষায় দেখছি। আমরা বাংলাকে চাই সব জায়গায় প্রমোট করতে, কিন্তু সেই সঙ্গে আমরা এটাও চাই যে বিদেশি যারা আসবেন তারাও যেন এখানে স্বাবলম্বী চলতে পারেন, তার জন্য ইংরেজি ভাষাকে অবহেলা করা নয়, দুটো ভাষায় আমাদের একটা সমান দক্ষতা অর্জন করতে হবে। কিন্তু আমাদের অনেক জায়গায় হলে অধিকাংশ জায়গায় কিন্তু আমাদের এই সড়কের যে নির্দেশনাগুলো সেগুলো শুধুমাত্র বাংলায়, কোথাও আবার শুধু ইংরেজিতে, কোথাও দুটোই আছে। তো এই জায়গায় বোধহয় একটা প্রমিতকরণ প্রয়োজন, যাতে আমরা আমাদের দেশের যে সেটা রাস্তার সাইনই হোক, সেটা দোকানের সাইনবোর্ডই হোক, দোকানের সাইনবোর্ডের কথা হচ্ছে এখন অনেকেই বাংলায় লিখেছেন, যদিও এখন তার অধিকাংশ ইংরেজিতে। আমি মনে করি দুটোই থাকা উচিত, ইংরেজি বাংলা দুটোর ব্যবহারই আসলে এই জায়গায় উচিত, কারণ আমরা একটা বিশ্বায়নের যুগে প্রবেশ করছি, কাজে ইংরেজিকে আমরা বাদ দেওয়ার কোনো সুযোগ আমাদের এখন আসলে নেই। আর একটা বড় সমস্যার কথা আমি তুলতে চাই, সেটা হচ্ছে যে FM রেডিও বা টেলিভিশনে তরুণ প্রজন্মের জন্য করা যে অনুষ্ঠানগুলোর বাংলা ভাষা, সেটা না বাংলা না ইংরেজি, অনেকে এটাকে আদর করে বাংলিশ ভাষা বলে ডাকেন। তো এই এই জায়গাতে আসলে আমাদের সমস্যাটা কোথায় আমি জানি না, বোধহয় আমাদের একটা খোঁজার সময় এসছে, এবং আমাদের কি বাংলা ভাষায় কথা বলার জনগোষ্ঠীর সংখ্যা কমে যাচ্ছে, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার যে এই ত্রিধারা শিক্ষা ব্যবস্থার একটা ফল হিসেবে আমরা এটাকে দেখতে পাচ্ছি। যার ফলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে ও লেভেল বা এ লেভেল পাশ করা যে ছেলে মেয়েগুলো, তাদেরকে যদি বলা হয় ৭৭ কি, তাদের অনেকেই বলতে পারবে না, তাদেরকে 79 বলে তাদেরকে বোঝাতে হয়, এবং খুব কমন বাংলা শব্দগুলো তারা আসলে জানে না, বলতে পারে না। যার ফলে তারা যখন কোনো একটা জায়গায় পৌঁছায়, তারা আসলে ইংরেজি বলা ছাড়া তাদের কোনো উপায় থাকে না। এই এই শিক্ষা যদি আমরা নিজেদেরকে ঠিক না করি, তাহলে বোধহয় আমরা এই বাংলা ভাষার যে সৌন্দর্য, তা হয়তো আগামী 50 বা 100 বছর পরে হারিয়ে যাবে। বিদেশি ভাষা বাংলা ভাষায় ঢুকবেই, আগেও ঢুকেছে, ভবিষ্যতেও ঢুকবে, কিন্তু তার মানে এই নয় যে সেটা বাংলা একটা শব্দকে পরিবর্তন করে ঢুকবে। কম্পিউটার আমরা গ্রহণ করেছি, আমাদের যেটা বাইরে আবিষ্কৃত, জ্ঞান বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গে নতুন অনেক শব্দই আমাদের ভাষায় ঢুকবে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের মূল বাংলা ভাষাকে আমরা হারিয়ে ফেলব। তাই শেষ করতে চাই মাইকেল মধুসূদন দত্তের সেই কবিতা দিয়ে, ওরে বাছা মাতৃকোষের রতনে রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ বলে যারে। ধন্যবাদ সবাইকে।